স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। শিশুর শৈশবের খেলনার ৩৮% প্লাস্টিকের দখলে। বেসরকারি সংস্থা এসডোর গবেষণা বলছে এসব খেলনায় আশঙ্কাজনকভাবে উপস্থিতি বাড়ছে সীসা, পারদ, ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর রাসায়নিকের। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ক্ষতিকারক পদার্থ শিশুদের শারীরিক বিকাশ ব্যাহত করছে। বিএসটিআই বলছে উৎপাদনকারী বেশিরভাগ প্রতিষ্ঠানের মান নিয়ন্ত্রণ বাধ্যতামূলক নয়, যা নিয়ন্ত্রণে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস। সাজিদ আরাফাতের প্রতিবেদন। চার দেয়ালে বন্দি শিশুর সাজানো বাগান। আকাশের নীল আর মাঠের সবুজ খুব একটা চেনা নয় তাদের কাছে। প্লাস্টিকময় ঘরবন্দি শৈশব। খেলার সঙ্গী বলতে রং বেরঙের প্লাস্টিকের খেলনা, যার সাথে সকাল থেকে রাত অবধি সন্ধি শিশুদের। দুই ভাই বোন কিয়ান ও ফাতিহার দিনও একই ফ্রেমে বন্দি। রঙিন গাড়ি, ব্যাট বল, লেটার ব্লকেই তাদের আনন্দ খুঁজে ফেরা। তবে আনন্দের উপকরণে মিশে আছে বিষাদের উপাদান। প্লাস্টিকের বেশিরভাগ খেলনায় মিশে আছে নানা রকম ক্ষতিকর রাসায়নিক। তবে তা জানা নেই অনেক অভিভাবকেরই। জানা থাকলেও যেন নিরুপায়, কেননা আনন্দময় শৈশবের বায়না পূরণে আর কি বা করবে তারা। দেখলেই লোভনীয়, বাচ্চারা কিনতে চায়। তো সেটা যদি একটু স্বাস্থ্যসম্মত চিন্তা করতো, বাচ্চাদের সবার খেয়াল রেখে যদি ভালো প্লাস্টিক দিয়ে করতো, তাহলে তো অবশ্যই আমরা তো আশা করি এরকমই যে ভালো প্রোডাক্ট আসুক। আমরা তো মাঠ তৈরি করতে পারবো না, আমরা খেলার জায়গা তৈরি করতে পারবো না, আমরা বাবা মা হিসেবে ওকে একটু খেলনা তুলে দিতে পারবো। সেই খেলনাটা স্বাস্থ্যসম্মত কিনা এইটা ইনশিওর করার দায়িত্ব আমার মনে হয় যদি কোনো সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের করতে পারে। এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডোর একটি গবেষণা বলছে প্লাস্টিকের শিশু খেলনায় আশঙ্কাজনকভাবে উপস্থিতি বাড়ছে ভারী ধাতু, সীসা, পারদ, ক্যাডমিয়ামের, যা স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে তাদের। দেশের বিভিন্ন প্রান্তে ছোট ছোট কারখানায় তৈরি নিম্নমানের খেলনা তো বটেই, আমদানি করা চীনা পণ্যেও মিলছে ক্ষতিকর রাসায়নিক, যা মনের অজান্তে মুখে নিয়েই ঝুঁকিতে পড়ছে শিশুরা। অভিভাবকরা বলছেন সাময়িক আনন্দ আর দামে সস্তা হওয়ায় সন্তানের হাতে দেয়া হয় এসব। পোলাপানে কান্দে দিকে আমরা এটা লয়ে দিতে বাধ্য, লয়ে দিতে হয়, অনেক খারাপ মালও লয়ে দিতে হয়। নদী অথবা পার্কে বা শিশু খেলনাগুলো যদি বাড়ালে তাইলে অত এগুলোর প্রতি আকর্ষিত কম হবে। আর যেখান থেকে তৈরি হয় ওখান থেকে যদি বন্ধ হয় তাহলে তো আমাদের হাতের কাছে এটা আসবে না, বাচ্চারাও চাইবে না। সংস্থাটির পরিসংখ্যান বলছে দেশের খেলনা বাজারের সর্বোচ্চ ৩৮%ই প্লাস্টিকের দখলে। মাটির তৈরি খেলনা সামগ্রী মাত্র 18%। বাকিটা দখলে আছে কাঠ, কাপড়, লোহা, রাবার, পাট ও সিরামিক্সের। ছোট ছোট শিশুদের শৈশবকে রাঙিয়ে তুলতে হাতে তুলে দেওয়া হচ্ছে প্লাস্টিকের বিভিন্ন ধরনের খেলনা। তবে এর বেশিরভাগই মানহীন পণ্য। দেশের বিভিন্ন সংস্থার গবেষণায় উঠে এসেছে এসব প্লাস্টিকের খেলনা তৈরিতে সীসা, ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, যা শিশু স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। এসব প্লাস্টিকের খেলনা একদিকে যেমন শিশু স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে, তেমনি শিশুদের সুন্দর ভবিষ্যৎকেও ফেলছে ঝুঁকির মুখে। 2013 থেকে 2023 সাল পর্যন্ত করা দুটি গবেষণায় দেখা যায় প্লাস্টিকের খেলনা তৈরিতে সীসার ব্যবহার বেড়েছে প্রায় 83%। অন্যদিকে ক্যাডমিয়ামের উপস্থিতি বেড়েছে 55%। প্রতিবেদনে বলা হয় বিভিন্ন ধরনের 40টি খেলনা পরীক্ষা করে পাওয়া যায় ক্ষতিকর রাসায়নিক উপাদান। দেশের বিভিন্ন কারখানায় বেশিরভাগ প্লাস্টিকের খেলনা তৈরি হচ্ছে নিয়ম বহির্ভূতভাবে। নারায়ণগঞ্জের এই কারখানা ঘুরে দেখা যায় মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যসম্মত বিধি। কি পরিমাণ রাসায়নিকের উপস্থিতি থাকবে তা নিয়েও নেই কোনো সচেতনতা। এমনকি বিক্রেতারাও জানেন না এর ক্ষতিকারক দিক। উৎপাদন লেভেলে ওদের ওখানে করতে পারে বা থাকতে, এটা আসলে আমাদের তো শোরুম দোকান বেসিস, আমরা আসলে ওই তথ্যটা তো জানা নাই। ওটা আমার জানা নাই, ওটা হেরা কীভাবে তৈরি করে আমরা কিনা নিয়ে বিক্রি করি। কোম্পানির মান নিশ্চিত করে সেটা আমার অবশ্য জানা নাই, তবে তারা কোয়ালিটি সম্পূর্ণ মাল তৈরি করে আমাদেরকে দেয়।
গবেষকরা বলছেন প্লাস্টিকের শিশু খেলনা তৈরিতে দরকার নির্দিষ্ট নীতিমালা। প্লাস্টিক বন্ধনটা বানায় এবং সেটার মান নিয়ন্ত্রণ করে কিনা, সেটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইতেছে কিনা, যারা ইন্ডাস্ট্রিতে বানায় নিশ্চয়ই তারা এটাতে ব্যবসা করে, সেইখানে আপনাদের কাজ করতে হবে, বা আপনাদের না তাদেরই কাজ করতে হবে যে এটা আমি যে প্রোডাক্টটা বানালাম এটা আসলে মানসম্মত হচ্ছে কিনা, এটার বাচ্চাদের ক্ষতি হইতে পারে কিনা, সে তারা যদি মান নিয়ন্ত্রণ করে দেয় তাইলে আর কোনো অসুবিধা নেই। এটা নিশ্চিত করতে হবে যে আমার বাচ্চার খেলনায় যে রঙই থাকুক না কেন সেটা নিরাপদ হতে হবে, অর্থাৎ সেটা সীসা মুক্ত হতে হবে। এখানে একটা নীতিমালা করতে হবে, নীতিমালার মাধ্যমে বলতে হবে যে খেলনায় কোনোভাবেই সীসাযুক্ত রং ব্যবহার করা যাবে না, বা এই রং ব্যবহার করার খেলনা আমদানি করা যাবে না, অর্থাৎ আমদানির ক্ষেত্রেই কিন্তু আমার এই নিষেধাজ্ঞাটা প্রযোজ্য করতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মানহীন প্লাস্টিকের খেলনায় থাকা ক্ষতিকারক পদার্থ শিশুর জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। কিডনি, ফুসফুসের ক্ষতি ছাড়াও শারীরিক বিকাশ ব্যাহত হওয়ার শঙ্কা তাদের। মানহীনভাবে খেলনাটি প্রস্তুত করলে তার মধ্যে বিষাক্ত ধাতব পদার্থ যেমন লিড বা সীসা অথবা যে রঙটি দেখা যাচ্ছে সেগুলো কিন্তু শিশুর শরীরে প্রবেশ করে শিশুর জীবনকে, শিশুর অঙ্গ প্রত্যঙ্গকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে। সেই ঝুঁকির মধ্যে তার মস্তিষ্কের বিকাশ থেকে শুরু করে শারীরিক বিকাশ, প্রতিরোধ ক্ষমতা, ক্যান্সার তৈরি হওয়ার উপাদান, থাইরয়েডের কার্যক্রম নষ্ট হয়ে যাওয়ার মতো এরকম অনেকগুলো ঘটনা রয়েছে। মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই জানায় তাদের অধীনে ৪,৫০০ স্ট্যান্ডার্ড থাকলেও মাত্র ২৯৯টি পণ্যের মান নিয়ন্ত্রণ বাধ্যতামূলক। তবে স্থানীয়ভাবে শিশু খেলনা উৎপাদনকারী বেশিরভাগ প্রতিষ্ঠান এর আওতাভুক্ত নয়, ফলে ঝুঁকি থেকেই যাচ্ছে। যদিও তা মোকাবিলায় ক্ষতিকর প্লাস্টিকের খেলনার উৎপাদন, আমদানি, বাজারজাত ও মান নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিএসটিআই এর। আমরা চিন্তা করছি খুব শীঘ্রই এটাকে বাধ্যতামূলক মানসম্মতের আওতাভুক্ত করব, কারণ এটা হেলথ ইস্যু যেহেতু, এবং আমাদের বাচ্চারা জানেন যে লেড, ক্যাডমিয়াম বা ক্রোমিয়ামের সংস্পর্শে যে তাদের হেলথ হওয়ার কথা আছে। তো আমরা আশা করি যে নেক্সট কাউন্সিলে আমরা আমাদের স্ট্যান্ডার্ড কম্পালসারি করার কিছু নিয়ম আছে, সেই নিয়মে আমরা আশা করছি যে খুব শীঘ্রই কাউন্সিল মিটিংয়ে এটা উপস্থাপন করে আমরা বাধ্যতামূলক পণ্য মার্কের আওতায় নিয়ে আসবো। বিশেষজ্ঞরা বলছেন শিশুর শৈশবকে ফুলেল করতে যে কোনো মূল্যে কমাতে হবে প্লাস্টিকের দাপট। পরিবেশ ও স্বাস্থ্যবান্ধব খেলনা নিশ্চিত করা গেলেই আলোকের ঝর্ণাধারায় আনন্দমেলায় ভাসবে শিশুরা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। দফায় দফায় বন্যায় সিলেটের বাজারে বেড়েছে সবজির দাম। এদিকে কলাপাড়ায় ভারী বর্ষণে সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হওয়ায় প্রভাব পড়েছে বাজারে। সিলেটের সোবহানীঘাট পাইকারি কাঁচা বাজার থেকে রাকিবুল রাফি এবং কলাপাড়া পাইকারি সবজি বাজার থেকে জসিম পারভেজ যুক্ত হচ্ছেন। শুরুতেই যাব রাফির কাছে। রাফি, সিলেটের বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন এবং কোন সবজির দাম কতটা বেড়েছে জানাবেন। জ্যোতিকা, আপনি দেখেছেন যে গত কয়েকদিনেই কিন্তু সবজির দামের যে ওঠানামা সেটা কিন্তু সিলেটে এখন যেটা বর্তমান বাজারের অবস্থা সেটা কিন্তু একরকম চলছেই বলা চলে। এবং সম্প্রতি যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গত ২৭শে মে থেকে এখন পর্যন্ত তৃতীয় দফার বন্যার যে পরিস্থিতির উন্নতি হলেও কিন্তু বাজারে যে প্রভাবটা পড়েছে সেটা কিন্তু এখনও উন্নতি হয়নি। আসলে ব্যবসায়ীরা বলছেন যে একরকম বলা চলে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, আসলে পার্শ্ববর্তী উপজেলা থেকেও একরকম সবজির সরবরাহ কমে গিয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণটাও কিন্তু এবছর অনেকটাই বেড়ে গিয়েছে। আমরা কৃষি অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা বলছেন যে প্রায় তৃতীয় দফার বন্যায় ৪০০ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এবং আমি যদি সবজির কিছু দাম জানাই তাহলে বুঝতে পারবেন যে আসলে দাম কতটা অপরিবর্তিত রয়েছে এবং কতটা দাম বেড়েছে। এবং একই সাথে সাথে টমেটোর যে কেজি প্রতি প্রায় ৯০ টাকা করে বিক্রি হচ্ছে পাইকারিতে, ঝিঙ্গা বিক্রি হচ্ছে ৫০ টাকা, করলা ৫৬ টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৪০ টাকায়, ধনিয়া পাতা কিছুটা কমিয়েছে ১০০ থেকে ১২০ টাকা বিক্রি হচ্ছে। তবে কাঁচামরিচের দাম আবারও বাড়তি দেখা যাচ্ছে, প্রায় ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে পাইকারিতে। এবং শসা বিক্রি হচ্ছে ৮০ টাকা করে এবং আলু বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা করে। এবং পেঁয়াজ ভারতীয় যেটা রয়েছে এলসি সেটা ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে এবং দেশিটা বিক্রি হচ্ছে ১১০ টাকা করে। এবং লাউ বিক্রি হচ্ছে ৫০ টাকা, গাজর ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। এবং একই সাথে সাথে বেগুনের দামটাও কিছুটা কমেছে, যেটা গত সপ্তাহে ৫৫ টাকা করে ছিল সেটা ৪৫ থেকে ৫০ টাকা করে বিক্রি হচ্ছে। এবং পেঁপে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা করে। এছাড়াও মৌসুমি যে সবজিগুলো রয়েছে এর মধ্যে মুখী বিক্রি
বিক্রি হচ্ছে 80 টাকা করে, কাঁচা কলা বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা করে, এবং একই সাথে সাথে মূলা বিক্রি হচ্ছে 45 টাকা কেজি, এবং চিচিঙ্গা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি, এবং লাল শাক আটি প্রতি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা করে, এবং লেবুর যে বিষয়টা, লেবু পিস বিক্রি হচ্ছে প্রায় 10 থেকে 15 টাকা করে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে বলা চলে যে সব রকম সবজির দাম কিন্তু বেড়ে গিয়েছে, এবং ব্যবসায়ীরা যারা বলছেন বা পাইকারি আড়তদাররা বলছেন বা খুচরা বিক্রেতারা যারা আছে তারা বলছে যে আসলে বন্যা পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত না উন্নতি হচ্ছে এবং সবজির যে সরবরাহ সেটা যদি স্বাভাবিক না হচ্ছে ততদিন পর্যন্ত আসলে এরকম দামের ওঠানামাটা অব্যাহত থাকবে। তো এই ছিল আমার কাছে সিলেটের কাঁচা বাজার এলাকা থেকে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ রাফি। এবার চলে যাব কলাপাড়া পাইকারি সবজি বাজারে, সেখানে আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, সেখানে ভারী বর্ষণে ক্ষেতের কেমন ক্ষতি হয়েছে এবং আজ সরবরাহ কেমন দেখছেন বাজারে? যেটিকে আপনি জানেন যে বিগত সপ্তাহ ধরে কিন্তু ভারী বর্ষণে প্লাবিত হয়েছে কলাপাড়া সহ উপকূলীয় অঞ্চলের নিম্নাঞ্চল। আর এই ভারী বর্ষণ এবং অমাবস্যার যে জোয়ার, এই দুইয়ের সমন্বয়ে কিন্তু এখানকার যে উপকূলীয় অঞ্চলের যে সকল সবজির চাষি রয়েছে সে সবজি চাষিদের ক্ষেতের ফসল অনেকটা নষ্ট হয়ে গেছে। প্রাথমিকভাবে এখানকার কৃষি অধিদপ্তর আমাদেরকে নিশ্চিত করেছে যে প্রায় কোটি টাকার অধিক সবজির ক্ষতি হয়েছে, এমনটি জানতে পেরেছেন তারা। এখানকার যে কৃষকদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছে যে এখন যে তাদের ক্ষেতে গাছে যে সবজি ছিল সে সবজি অনেকটাই নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু তাদের যে ক্ষেত থেকে যে সবজি আবার বাজারজাত করতে একটু সময়ের প্রয়োজন হবে। আর এখান থেকে উত্তর অঞ্চল থেকে যে সবজি সরবরাহ হচ্ছে সে সকল সবজি চাহিদার তুলনায় কম থাকায় দামটা চড়া রয়েছে। আজ এই কলাপাড়া নাচনাপাড়া পাইকারি বাজারে করলা প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 টাকা, পটল বিক্রি হচ্ছে 25 টাকা প্রতি কেজি, ঝিঙা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, রেখা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 250 থেকে 280 টাকা প্রতি কেজি। এছাড়া মিষ্টি কুমড়া 25 থেকে 30 টাকা, এছাড়া গাড়ি তা বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, জালি বিক্রি হচ্ছে 50 টাকা। তো এক কথা বলা যায় যে দাম স্থানীয় যে ক্ষুদ্র ভোক্তা রয়েছে তাদের নাগালের বাইরে চলে যাবে, তারা কিন্তু বাজার মনিটরিং করার জোর দাবি জানিয়েছে। এই ছিল আমার কাছে সব শেষ। জ্যোতিকে ধন্যবাদ জসিম। সিলেটের পাইকারি কাঁচা বাজার থেকে এবং কলাপাড়া সবজি বাজার থেকে সবজির সরবরাহ জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। উৎসে কর প্রত্যাহার এবং কৃষকের কাছে থেকে উন্মুক্ত পদ্ধতিতে ধান ক্রয়ের ঘোষণায় বগুড়ায় ধান চাল সংগ্রহ অভিযানে গতি ফিরেছে। চালকল মালিকরা উৎসে কর আরোপে কয়েকদিন সরকারি গুদামে চাল না দিলেও এখন তারা দিতে শুরু করেছেন। খাদ্য বিভাগ বলছে এবার সময়সীমার আগেই নির্ধারিত পরিমাণ ধান চাল সংগ্রহ শেষ হবে, আর সরকার উন্মুক্ত পদ্ধতিতে ধান সংগ্রহ করায় খুশি কৃষক। মাজেদুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন সাইফুল ইসলাম সাগর। দেশের চলতি বোরো মৌসুমে সরকার 11 লাখ টন সিদ্ধ চাল, 1 লাখ টন আতপ চাল আর কৃষকের কাছ থেকে 5 লাখ টন ধান কিনবে। সংগ্রহ অভিযান 7 মে থেকে শুরু হয়ে চলবে আগস্ট পর্যন্ত। প্রতি কেজি 45 টাকা সিদ্ধ চাল, 44 টাকা আতপ এবং 32 টাকায় ধান কেনার ঘোষণা দিয়েছেন সরকার। তবে সংগ্রহ অভিযানের শুরুতে অ্যাপসের মাধ্যমে ধান ক্রয়ের জটিলতায় অনেক কৃষক ধান দিতে পারেননি। এতে করে বাজারে কম দামে ধান বিক্রি করেছেন তারা। এখন সকল কৃষক আগে আসার ভিত্তিতে ধান দেওয়ার সুযোগ থাকায় খুশি সাধারণ কৃষক। সরকার নির্ধারিত দামেই ধানের টাকা পাচ্ছেন তারা। অ্যাপস নাই, উন্মুক্ত করে দিছে, আমরা ধান দিতে পারবো, এখন খুব ভালো হচ্ছে। এখন আমাদের ধান দিতে আর কোনো সমস্যা নেই এবং বাজারে মূল্যের চেয়ে এখানে সরকারি রেটের এই মূল্যটা অনেক বেশি। চালকল মালিকরা বলছেন তারা আপৎকালীন মজুত করতে সরকারকে চাল দিতে চান।
তবে 1 জুলাই থেকে চাল বিক্রির উপর শতকরা 1 টাকা উৎস কর আরোপ করায় লোকসানের শঙ্কায় মিল মালিকরা চাল দেওয়া বন্ধ রাখেন। 5 জুলাই উৎস কর প্রত্যাহার হয় চাল দিতে আর কোনো অসুবিধা নাই বলে জানান মিল ও চাতাল মালিকরা। আমরা চাল তো এখানে স্বচ্ছভাবে দিচ্ছিলাম, হঠাৎ করে গভর্নমেন্টের একটা উৎস কর আসার কারণে চাল আসাটা একটু সীমিত হয়ে গেছিল। সংগ্রহ প্রায় শেষের দিকে, এখন যাদের বাকি আছে যেটুকু সেটুকু কোনো মতে আর কি গায়ে গায়ে যাচ্ছে, মানে লস হচ্ছে না এরকম আর কি, সুদ দিচ্ছে তারা। 1% কারণে অনেক টাকা লস হয়ে যায়, এই কারণে কয়েকদিন দেয়নি। এখন এমন তো অবস্থায় যেহেতু ভ্যাট উড়ায় নিছে, ইনশাল্লাহ চাল দিতে পারবো টার্গেটেডটা। গত দুবার নির্ধারিত পরিমাণ ধান সংগ্রহ করা না গেলেও খাদ্য কর্মকর্তার আশা এবার কৃষক পর্যায়ে সম্পূর্ণ ধান সংগ্রহ করা সম্ভব। আর চুক্তিবদ্ধ মিলাররা সরকারের নিয়ম মেনে চাল দিচ্ছেন। সংগ্রহ অভিযান শেষের আগেই বগুড়ায় ধান ও চাল সংগ্রহ পুরো শেষ হবে। মিলারদের মধ্যে এখন চাল দেওয়ার একটা খুব দ্রুত গতিতে দেওয়ার জন্য একটা আগ্রহ লক্ষ্য করে গেছে, যে আমরা দেখছি যে একদিনে আমরা প্রায় 2000 টন চাল বগুড়া সংগ্রহ করতে সক্ষম হয়েছি। আমরা আশা করছি যে 31 আগস্ট না তার পূর্বেই আমাদের ধান এবং চালের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। বগুড়ায় এ পর্যন্ত 40,000 টন চাল এবং 7,000 টন ধান সংগ্রহ হয়েছে। দেশে চাল সংগ্রহের হার 55%। নির্দিষ্ট সময়সীমায় নির্ধারিত ধান চাল সংগ্রহের আশা খাদ্য বিভাগের। মাজিদুর রহমান, এখন বগুড়া। এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। আমরা এখন দেখে নেব টাকার বিনিময়ে বিভিন্ন দেশের মুদ্রার হারগুলো। ইউএস ডলার ক্রয় মূল্য 117 টাকা, যার বিপরীতে বিক্রয় মূল্য 118 টাকা। সিঙ্গাপুর ডলার বিক্রয় মূল্য 88 টাকা, যার বিপরীতে ক্রয় মূল্য 75 টাকা। ব্রিটিশ পাউন্ড ক্রয় মূল্য 144 টাকা, বিক্রয় মূল্য 150 টাকা। ইউরো ক্রয় মূল্য 125 টাকা, বিক্রয় মূল্য 131 টাকা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় মূল্য 25 টাকা, যার বিপরীতে ক্রয় মূল্য 21 টাকা। আরও কিছু মুদ্রার হার আমরা দেখব। সৌদি রিয়াল ক্রয় মূল্য 27 টাকা, বিক্রয় মূল্য 31 টাকা 10 পয়সা। কুয়েতি দিনার ক্রয় মূল্য 340 টাকা, বিক্রয় মূল্য 370 টাকা। চাইনিজ ইউয়ান ক্রয় মূল্য 13 টাকা, বিক্রয় মূল্য 17 টাকা। কাতার রিয়াল বিক্রয় মূল্য 32 টাকা, ক্রয় মূল্য 26 টাকা। কানাডিয়ান ডলার ক্রয় মূল্য 83 টাকা, বিক্রয় মূল্য 88 টাকা। অস্ট্রেলিয়ান ডলার ক্রয় মূল্য 72 টাকা, বিক্রয় মূল্য 78 টাকা 50 পয়সা। থাই বাথ বিক্রয় মূল্য 3 টাকা 40 পয়সা, যার বিপরীতে ক্রয় মূল্য 3 টাকা 10 পয়সা। ভারতীয় রুপি ক্রয় মূল্য 1 টাকা 32 পয়সা, বিক্রয় মূল্য 1 টাকা 45 পয়সা। এবং আরব আমিরাতের দিরহাম ক্রয় মূল্য 28 টাকা এবং বিক্রয় মূল্য 31 টাকা 50 পয়সা। আমরা এখন দেখে নেব বিভিন্ন অনলাইন এবং শোরুমের পণ্যের ছাড়ের খবর। ওয়াকার ফুটওয়্যার পণ্যের নির্ধারিত মূল্য ছাড় 20%। ইনফিনিটি মেগামল নির্ধারিত পোশাকের মূল্য ছাড় 50%। জেন্টাল পার্ক নির্ধারিত পোশাকের মূল্য ছাড় 30 থেকে 70%। সারা লাইফস্টাইল নির্ধারিত পোশাকের মূল্য ছাড় 30 থেকে 70%। পার্টেক্স নির্ধারিত ফার্নিচারের মূল্য ছাড় 12%। হাতিম নির্ধারিত ফার্নিচারের মূল্য ছাড় 12%। ট্রান্সকম ডিজিটাল নির্ধারিত ইলেকট্রনিক্সের মূল্য ছাড় 3 থেকে 23%। দারাজ.com নির্ধারিত পণ্যের মূল্য ছাড় 6 থেকে 78%। মোনার্ক মার্ক.com নির্ধারিত পণ্যের মূল্য ছাড় 3 থেকে 59%। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।